40% ভোট জামাতের আসে থেকে 4 থেকে 7% ভোট তার সর্বশেষ নির্বাচনে 8 সাল যদি আমরা ধরি সর্বশেষ গ্রাহ্য নির্বাচন। আওয়ামী লীগ করে সেটা খারাপ হয়ে যাবে, বিএনপি করলে সেটা ভালো হবে, আমরা সেই জায়গায় যেতে চাই না। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন এবং যেই আমিডামি রাতের বেলা নির্বাচন, প্রার্থীহীন নির্বাচনের যে অভিজ্ঞতা মানুষের ভোটারদের এবং একটা প্রবল জনমত, একটা গণতন্ত্র বাকস্বাধীনতার জন্যে তার সেই পথে উত্তরণের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। কাজে মানুষের অত্যন্ত কৌতূহল ছিল, আগ্রহ ছিল এই নির্বাচনের ব্যাপারে। সারা দেশ জুড়ে একটা উৎসব মুখর পরিস্থিতিও তৈরি হয়। সকলেই ভোটে অংশ নেবার চেষ্টা করেছেন। বিভিন্ন কয়েকটি বিতর্কিত বিষয় থাকলেও শেষ পর্যন্ত দেখা গেছে যে মানুষ আসলে ভোটে অংশ নিয়েছে এবং তারা তাদের রায় দিয়েছে। যেই ব্যাপারটি দেখা গেছে, আপনি সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করলেন, সাংবাদিক হিসেবে তো বটেই, একজন নাগরিক হিসেবেও আমার মনে হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা 24-এর গণ অভ্যুত্থানে তা সম্পূর্ণ পূরণ হয়নি এই নির্বাচনে। এই নির্বাচনে একটি অংশ অবশ্যই নির্বাচনের বাইরে ছিল, যেমনটি গত 15 বছর আমরা দেখেছি বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবার একটা চেষ্টা সরকারিভাবে ছিল। এইবারও এই দফাতে সরকার কোনো রাজনৈতিক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রচেষ্টা ছিল যে আওয়ামী লীগ এবং সমমনাদের বাদ দিয়ে একটা নির্বাচন করা। সেই ক্ষেত্রে বিএনপি ও সমমনারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসে তখন কিন্তু বিএনপি ও সমমনারা থাকে না। সেখানে দেখা গেছে যে একটা প্রবল বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এবং বিএনপি একটি মধ্যপন্থী উদার রাজনৈতিক দল হিসেবে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে ধারণ করে নির্বাচনে অবতীর্ণ হয় এবং এটা পুরো জাতির সামনে একটা বড় রকমের ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে সাম্প্রদায়িক শক্তি যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশের পুরো ইতিহাস, আদল ইত্যাদি বর্তমান ভবিষ্যৎই তো অন্যরকম হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নিয়ে একটি প্রশ্ন তুলেছেন, আমরা দেখেছি যে অতীতে এত বিদেশি পর্যবেক্ষক আসেনি, এবার যতটা এসেছে তারা তো সন্তোষ প্রকাশ করেছেন। আচ্ছা, আমরা কি ভারত কিংবা আমেরিকার কোনো নির্বাচনে গিয়ে আমাদের সন্তুষ্টির উপরে কি তাদের সন্তুষ্টি নির্ভর করে? এগুলো তো আসলে এই যে নিজেদের গণতন্ত্রকে, নিজেদের গণমাধ্যমের স্বাধীনতাকে, নিজেদের বাক স্বাধীনতাকে আমরা অন্যের হাতে তুলে দিতে চাই। তারা কি বললো না বললো এটা তো পরের কথা। আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা একটা অন্তর্ভুক্ত সমাজ চেয়েছি, চাই, ভবিষ্যতেও চাইব। সেটা যে আমলেই হোক না কেন, সেটা যদি আওয়ামী লীগ করে সেটা খারাপ হয়ে যাবে, বিএনপি করলে সেটা ভালো হবে, আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা এই কথাও মনে রাখছি যে 24-এর গণ অভ্যুত্থানে 1,500 মানুষের করুণ মৃত্যু হয়েছে, আত্মাহুতি হয়েছে, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে হয়েছে। সেই জন্য আওয়ামী লীগের যারা দোষী নেতৃত্বের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সেই যে দাবি সেটা তো নস্যাৎ হয়ে যাচ্ছে না। এবং আমাদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগের হয়ে কিন্তু কোনো কথা বলছি না, বলছি যে সরকারের দিক থেকে সেই নৈর্ব্যক্তিক আহ্বানটা ছিল কি না। সরকার শুরু থেকেই আপনি দেখুন এত ভোট, 40% ভোট জামাতের আসে থেকে 4 থেকে 7% ভোট তার সর্বশেষ নির্বাচনে 8 সাল যদি আমরা ধরি সর্বশেষ গ্রাহ্য নির্বাচন, সেবার তারা আসন পেয়েছে 2টি, তার আগে পেয়েছে সর্বোচ্চ আসন পেয়েছে তারা 18টি, সেটাও আবার বিএনপির ঘাড়ে চেপে একবার তারা সরকারে গেছে। নিজে যখন তারা একা নির্বাচন করেছে 2 থেকে 3টি আসন পেয়েছে। আজকা কি হলো দেশে যে আপনার 5%, 7% ভোট 40%-এ গিয়ে ঠেকলো? কাজেই এই বিবেচনাগুলো কিন্তু আমাদের আনতে হবে। এখানে কি আওয়ামী লীগের ভোট যুক্ত হলো? আওয়ামী লীগ কি চাইলো যে জামাতকে ভোট দিয়ে জামাতকে দেশে এনে একটা সাম্প্রদায়িক শক্তিকে দেশে এনে দেখুক মানুষ, বুঝুক যে আওয়ামী লীগ না থাকলে কি হয়? এটা কি হতে পারে? আবার এটা কি হতে পারে যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং? সেটাও কি হতে পারে? কারণ বিএনপি যে ভোট আমরা জানি গত 91 থেকে যে ভোটগুলো হয়েছে, গড়ে 40% ভোট কিন্তু বিএনপির আগে পরে রয়েই গেছে। এই ভোটগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। বিএনপি অনেক জায়গায় খুব ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অল্প ভোটে 2 থেকে
ধরেন 5,000 ভোটে হেরেছে ঢাকাতে প্রায় 4-5টি আসনে, আবার জিতেছে 2-4-5 হাজারে। এখন ধরেন এরকম জায়গায় গিয়ে যখন হার জিত হয় তখন প্রার্থীর মধ্যে একটা উত্তেজনা কাজ করে, মনে হয় যে এত কম ভোটে হারলাম, গণনার সময় কোনো সমস্যা হলো কিনা, 1-2 হাজার ভোটে তো হারার কথা না, এরকম কাজ করে, যার ফলে তিনি স্যাটিসফাইড হতে পারেন না। তখন তিনি মনে করেন যে আরেকটা গণনা করা যায় কিনা, অথবা হেরে তো গেছি আর একটু চেষ্টা করে দেখি, অভিযোগ করে আমলে আনা যায় কিনা। এই চেষ্টাটা একটা মানবিক প্রবৃত্তি, এটা সবার মধ্যে থাকে। বিএনপি যেখানে এরকম হেরেছে সেখানে বিএনপির প্রার্থীরা এরকম বলছে। আবার জামাত যেহেতু ওই যে বললাম আপনাকে, তারা একটু কম্প্যাক্টলি চিন্তা করে, তারা এরকম 30-35টা হেরেছে বিদায় বলছে যে এখানে একটু গণনা করা যেতে পারে কিনা। কিন্তু তার আগে জামাতের আমি নির্বাচন মেনে নিয়েছে, পরাজয় মেনে নিয়েছে, বিজয়ী দলকে স্বাগত জানিয়েছে। আমি এগুলো সব ইতিবাচকভাবে দেখছি, এর কোনোটাকেই নেতিবাচকভাবে দেখছি না। আমার একটা জায়গায় সহালোচকের জায়গায় কথা আমার বলার প্রয়োজন মনে হয়েছে। উনি অন্তর্ভুক্তিমূলক মধ্যে কী বোঝায়, এই সমস্ত শব্দগুলি কিন্তু ব্যবহার করার আগে এর মিনিংটা জানা উচিত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে বোঝায় যে দলটির বা যে গোষ্ঠীর বা যে প্রার্থীর নির্বাচন করার ন্যায্যতা ছিল, তিনি যখন তার থেকে বঞ্চিত হন, তাকে আনা যায়নি, এটাকে অন্তর্ভুক্তিমূলক হয়নি বোধহয় বলা যেতে পারে। কিন্তু যে রাজনৈতিক দলটি ফ্যাসিবাদীর দায়ে রয়েছে, পতিত হয়েছে, দেশ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে, গণহত্যার সাথে জড়িত, আচ্ছা সেটি কি রাজনৈতিক দল? আর যে রাজনৈতিক দলটির এই মুহূর্তে আন্ডার ট্রায়ালে আছে, তাকে নির্বাচনে রাখা, অর্থাৎ পতিত ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে রাখা মানে অন্তর্ভুক্তিমূলক। এটা যারা বোঝেন, এভাবে যারা ব্যাখ্যা করেন, আমার মনে হয় না অন্তর্ভুক্তিমূলক শব্দের উনি ভালো মিনিং জানেন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ ছিল, জাতীয় পার্টি রেখেছে, অন্যান্য যারা জোটে ছিল আওয়ামী লীগের 14 দলীয় জোটে, তাদেরও নির্বাচনের অংশ নেওয়ার অবাধ সুযোগ ছিল, কারো কোনো ছিল না। শুধুমাত্র গণহত্যার সাথে জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি, তাকে ট্রায়াল ফেস করতে হয়। পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে সব জায়গায়। ফ্যাসিবাদী শক্তি মনে রাখবেন কোনো রাজনৈতিক শক্তি নয়, গণ অভ্যুত্থানে আন্দোলনে পতিত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শক্তি, নেতৃত্ব, তাদের রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা না বুঝলে হয় কি, যারা আবার বলছেন যে পরিবর্তন চেয়েছিলাম, আমাদের এরকম একটা জাতি হবে, তো সেই জাতি কি আমাদের একটা পরিবর্তিত নতুন জাতি হবে, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি হবে, আমাদের রাজনৈতিক মানের গুণগত পরিবর্তন হবে, এটা ছিল আমাদের আন্দোলন, এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু তার মানে কি এই যে গণহত্যার সাথে যুক্ত শক্তিকে রেখেই সেটা করতে হবে? গণহত্যার সাথে যুক্ত শক্তি যদি অবাধে রাজনৈতিক করার সুযোগ পায়, নির্বাচন করার সুযোগ পায়, তো তার বিচার আর তার দায় কে নেবে? এবং তিনি কি কোনো বৈধ শক্তি হতে পারেন কিনা নির্বাচনে অংশ নেওয়ার? আপনি গণহত্যা করবেন, গণতন্ত্র হত্যা করবেন, মানে নিধন করবেন, সবই করলেন আপনি, এবং জনরোষে আপনি পতিত হলেন, আপনি বিচারের সম্মুখীন হচ্ছেন, আবার সুন্দর করে বলছেন আমার নির্বাচনের অধিকারটা কোথায়? আগে দেন আমার নির্বাচনের অধিকারটা, সেটা থাকে কিনা, সেটা হয় কিনা, সেই জায়গাগুলিতে একটু বিচার করার প্রয়োজন রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে বলি, যে আমরা সব কিছু মিলে সঠিক পথে আছি, ভালো নির্বাচন হয়েছে, এখনও পর্যন্ত প্রচণ্ড রকমের সৌহার্দ্যতা আমরা দেখছি। ধরেন বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে, জামাত অনেক ভালো করেছে, যেটা করার কথা না। বিহাইন্ডে কী আছে সে বিতর্কে আজকে না যাই, অভিনন্দন জানাই তাদেরকে, তারা অনেক ভালো করেছে। শক্তিশালী বিরোধী দলও তোর প্রয়োজন আছে, বিরোধী দল তার দায়িত্ব বোঝার প্রয়োজন আছে, সরকার যেটা গঠিত হবে সরকারি দলেরও দায় রয়েছে। এবার পার্লামেন্ট আবার একটু অন্যরকম হবে, শুধু বিরোধী দলের আপনার মেম্বার অফ পার্লামেন্টদের কাছে আপনার জবাবদিহি করতে হবে না, আপনাকে কিন্তু নিজের দলের পার্লামেন্ট মেম্বারদের কাছে জবাবদিহি করতে হবে সরকারকে। অর্থাৎ আমি বলছি শাসন বিভাগ মানে যেটা সরকার, তাকে আইন বিভাগের কাছে, সংসদের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সরকার পরিচালনা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা বাক্য বলবো, বিচার বিভাগ যেভাবে এবার গঠিত হয়েছে, যেভাবে স্বাধীন হয়েছে, শাসন বিভাগ এবং আইন বিভাগ সঠিকভাবে ফাংশন করছে কিনা, বিচার বিভাগও সেই জায়গায় স্ট্রংলি অবজার্ভ করবে। যার ফলে আমি মনে করছি একটা প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, কার্যকর পার্লামেন্ট, কার্যকর সরকার, জবাবদিহিমূলক সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চলেছি।